Welcome to our channel Home Study 24/7 Home Study 24/7 আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের টপিক একটু অন্যরকম, দ্যাট ইজ সুইসাইড। Why? What's the biological reason? আমরা ডিপ্রেশন, সুইসাইড এই দুটো শব্দের সাথে এখন যত দিন যাচ্ছি খুব বেশি পরিচিত হয়ে গেছি, কারণ এটা ইয়ং জেনারেশন অনেক মানুষের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। এটা যে একটা রোগ, এরও যে একটা ট্রিটমেন্ট হয় সেটা আমাদের আগে বুঝতে হবে এবং সেই ওয়াইজ আমাদেরকে ট্রিট করতে হবে। অনেক এরকম ঘটনা ঘটে যেখানে কোনো ট্রিটমেন্টই হয় না মানুষের, তো সেইটা জানতে হবে আমাদেরকে যে সুইসাইড কিন্তু একটা কোনো মানসিক আমি বললাম যে আমি ডিপ্রেস, মন খারাপ হয়ে যাচ্ছে, কয়েকজনের কথা শুনলাম, মন ঠিক হয়ে গেল অ্যান্ড আমি সুইসাইড করলাম না। সেটা একবার হতে পারে, দুবার হতে পারে, তিনবার হতে পারে, কিন্তু সবসময় তো তুমি তোমার পাশে বন্ধুকে নাও পেতে পারো। তার জন্য তোমার এই প্রবণতা থাকলে তোমার পরিবারের দরকার তোমার একটা সুষ্ঠু এক্সামিনেশন করানোর, পরীক্ষা করানোর এবং তোমার উপযুক্ত একটা তার জন্য ব্যবস্থা নেই। এবং সেই ব্যবস্থা তোমরা তখনই নিতে পারবে যখন তোমরা বুঝতে পারবে যে সুইসাইড একটা কোনো মানসিক ব্যাধির থেকেও বড় কথা, এর পিছনে একটা বায়োলজিক্যাল রিজন আছে। তাহলে চলো আমরা আজকে পড়ি সুইসাইড, হোয়াটস দ্য বায়োলজিক্যাল রিজন বিহাইন্ড ইট। লেটস স্টার্ট। এখানে অনেক কিছু লেখা আছে, তোমাদের আমি ব্যাপারটা বুঝিয়ে বলছি। এটা তো সায়েন্টিফিক একটা সায়েন্টিফিক একটা কথা তোমাদের সাথে তুলে ধরবো, তোমাদেরকে দেওয়া। তোমরা পড়তেও পারো, আর যদি না পড়তে ইচ্ছা করো তো আমার কথা তোমরা ভালো করে শোনো, তাহলেই ব্যাপারটা পুরো বুঝে যাবে। প্রথমেই তোমাদের আলোচনা করি হিস্ট্রি বিহাইন্ড দ্য রিসার্চ। এই যে সুইসাইডের বিরুদ্ধে যে একটা চিকিৎসা হবে, সুইসাইড যে কোনো বায়োলজিক্যাল রিজনে হচ্ছে সেইটা আবিষ্কার করা বা সেইটা ভেবে তার উপর রিসার্চ করাও কিন্তু একটা হিস্ট্রি বলা চলে। সেই ইতিহাসটা আমরা একটু জেনে নিই। 1980 খ্রিস্টাব্দে কিস ভ্যান হেরিং বলে একজন ভদ্রলোক ছিলেন, যিনি সাক্ষাৎ করেছিলেন ভ্যালেরি বলে একজন 16 বছরের মেয়ের সাথে। সেই 16 বছরের মেয়েই যেন এই রিসার্চটাকে এগিয়ে নিয়ে গেছিল। চলো ব্যাপারটা তোমাদের সামনে তুলে ধরি। In 1980, কিস ভ্যান হেরিংটন met Valerie, the 16-year-old girl who had just jumped from the bridge. Van Heringen was working as a trainee psychiatrist at the physical rehabilitation unit at university in Belgium. তো কিস ভ্যান হেরিঞ্জেন একজন বাচ্চা মেয়ে, 16 বছরের, 1980 খ্রিস্টাব্দে তার সাথে তার প্রথম আলাপ হয়েছিল এবং মেয়েটা যথারীতি কী করেছিল যে সে নিজে একটা বড় ব্রিজ থেকে ঝাঁপ মেরেছিল। তো হেরিঞ্জেন একজন সাইকিয়াট্রিস্ট ছিলেন, মনোবিদ ছিলেন এবং উনি একটা বেলজিয়াম ইউনিভার্সিটিতে উনি কাজ করছেন। তো উনি এই সব নিয়ে পড়ছেন, জানছেন এবং এই মেয়েটার সাথে যখন ওনার সাক্ষাৎ হলো তখন উনি এই ব্যাপারটা নিয়ে রিসার্চ করতে উনি ভাবলেন যে কেন একটা মানুষ নিজেকে নিজে শেষ করে দিতে চাইছে, ওয়াই? কিন্তু এই সেম সিচুয়েশন যদি অন্য মানুষের সাথে হচ্ছে, সে সেখান থেকে সার্ভাইভ করছে কিন্তু সে নিজেকে কষ্ট পাচ্ছে, কিন্তু সে হয়তো মারা যাচ্ছে না, কিন্তু কেন এই মানুষটি মরে যাচ্ছেন? কেন এই বাচ্চাটা, একটা ছোট্ট 16 বছরের বাচ্চা, সে কেন একটা ব্রিজ থেকে ঝাঁপ দিলেন? এই সমস্ত প্রশ্ন তার মধ্যে ঘোরাঘুরি করছে। তার আগে বলে দিই যে ভ্যান হেরিঞ্জেনের যে এই গল্পটা আমরা কিভাবে জানলাম। ইনি কি? ভ্যান হেরিঞ্জেন, who later described the experience in his 2018 book, The Neuroscience of Suicidal Behavior, says Valerie's story left a permanent impression on him. In 1996, Van Heringen founded the University Unit for Suicide Research. He has been this director ever since, helping to drive scientific research into the many questions he and others have about suicide. Many of the answers remain as elusive as they seemed that day in the rehabilitation unit. এবার এই ঘটনাটার কথা আমরা জানতে পারি ভ্যান হেরিঞ্জেনেরই একটা বইয়ের থেকে, যে বইটা 2018 সালে উনি লিখেছেন এবং সেখানে উনি দ্য নিউরোসায়েন্স অফ সুইসাইডাল বিহেভিয়ার, তো এই বইটার মধ্যে উনি কিন্তু এই ঘটনাটা লিখেছেন এবং এই ভ্যালেরির এই ঘটনাটা কিন্তু
তার মনে একটা গভীর দাগ কেটে দিয়েছিল এবং এই মেয়েটিকে কিন্তু অনেক দিন চিকিৎসা করতে হয়েছে, তার পা দুটো কিন্তু ভেঙে গেছিল। তো এই ভাবনা চিন্তা করতে 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 1980 সালের ঘটনার প্রতি ভাবনা চিন্তা করতে করতে 1996 সালে উনি কি করেছেন, উনি যে ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটিতে একটা ইউনিট তৈরি করেছেন যেটা সুইসাইড রিসার্চের উপর ইউনিট, যেটা উনি প্রথম তৈরি করেন 1996-এ। তো সুইসাইড রিসার্চ নিয়ে সেখানে আলোচনা করা হবে এবং সেখানে শুধু উনি নন, ওনার আরও মানে অনেক সহকর্মী বলা চলে, তারা এই ব্যাপারটা নিয়ে রিসার্চে ভাবলেন যে না, এটাও একটা বিষয় যেটাকে নিয়ে একটা রিসার্চ করতে হবে, একটা রিসার্চের প্রয়োজন আছে যে কেন এটা কিছু মানুষের জন্য একটা ঘটনা সুইসাইড ডেকে আনছে, ডিপ্রেশন ডেকে আনছে, কিন্তু কিছু মানুষ এটা থেকে সার্ভাইভ করছে। ওয়াই? তার কি কোনো বায়োলজিক্যাল কারণ রয়েছে? তো চলো আমরা সেই জিনিসটা সম্পর্কে একটু তোমাদেরকে বলি। সুইসাইড, প্রথমত সুইসাইডকে উনি কীভাবে বলেছেন, কিভাবে উনি ডিসক্রাইব করেছেন, আমরা একটু শুনি। সুইসাইড ইজ অ্যাজ কমপ্লিকেটেড অ্যাজ ইট ইজ ট্র্যাজিক. Suicidal behaviors come in many varieties, ranging from suicidal thinking or ideation to suicide attempt and completion, all of which may be associated with various levels of violence or intent. The behaviors themselves differ in incidence among genders, ethnicities, and other demographic categories, and almost always occur against a background of depression or some other mood disorder, although only a fraction of people with mood disorder become suicidal. তো সুইসাইডকে ওনারা যেটা ডিসক্রাইব করেছেন যে এমন একটা ঘটনা যেটা আমাদের সবসময় না, যে কিছু হলে আমি যদি মরে যেতাম ভালো হতো তাহলে বুঝতে পারতাম, মানে আমার একটা সুইসাইড করার প্রবণতা, একটা সুইসাইডাল থিঙ্কিং এবং সেটাকে কার্যকর করা, এই সমস্ত যেন রিলেটেড। এবং যত বেশি ভয়ঙ্করভাবে সুইসাইড করা হচ্ছে তত বেশি সেটা কিন্তু জেন্ডার ওয়াইজ আলাদা হচ্ছে, ক্যাটাগরি ওয়াইজ, মানে কালচার ওয়াইজ, এক একটা কালচারের মানুষ এক এক রকমের, এক একটা ডেমোগ্রাফিক ক্যাটাগরির মানুষ এক এক রকমভাবে সুইসাইড করছে। এবং সবকটা সুইসাইডের পিছনে যে এক মূল কারণ ডিপ্রেশন, কিছু নিয়ে খুব মুড আর একটা কারোর এরকম হয় যাদের মুড ডিসঅর্ডার আছে, মানে ধরো এখন ভালো আছি, 5 মিনিট পর আমার খারাপ লাগলো, আমি সুইসাইড করে ফেললাম। দিস ইজ দ্য মুড ডিসঅর্ডার। সেটা খুব কম মানুষের দেখা যায়, কিন্তু বেশিরভাগ মানুষ কোনো কারণে খুব বেশি ডিপ্রেসড হয়ে পড়লে তারা সুইসাইড করে। তো চলো দেখি যে এই সুইসাইড করাটা কি, অ্যাকচুয়াল ব্যাপারটা, এর পিছনে ব্যাপারটা কি। ভ্যান হেরিঞ্জেন and many other scientists are hoping to shed light on the problem by digging into the neurobiological process underlying thoughts about ending one's own life and attempts to do so. তো ভ্যান হেরিঞ্জেন যেটা ভাবলেন এবং অন্যান্য সায়েন্টিস্টরা, যে এর পিছনে নিশ্চয়ই কোনো নিউরোবায়োলজিক্যাল প্রসেস কাজ করছে ব্রেনের, কারণ আমাদের ব্রেন হচ্ছে আমাদের হেড অফিস, সমস্ত কাজ ব্রেন নিয়ন্ত্রণ করছে। তো এই ঘটনার পিছনেও নিশ্চয়ই একটা নার্ভাস সিস্টেম, একটা ব্রেনের কোনো ব্যাপার কাজ করছে। কি করে একটা মানুষ তার নিজেকে, যখন আমাদের একটা ছোট আঘাত থাকলে আমরা চেঁচিয়ে উঠি লাগছে বলে, সেখানে একটা মানুষ নিজেকে কি করে কষ্ট দিয়ে তিল তিল করে মারছে, নিজেকে শেষ করে দিতে পারছে, সো কি করে। তো চলো দেখি এর পিছনের রিজনটা। তোমরা যদি রিজনটা দেখো না, তোমরা অবাক হয়ে যাবে কত কত কারণ ছড়িয়ে রয়েছে বিহাইন্ড দিস সুইসাইডাল থিঙ্কিং অর বিহাইন্ড দিস অ্যাকশন। চলো আমরা দেখি দ্য বায়োলজিক্যাল রিজন। প্রথমে তোমাদের অনেকগুলো পয়েন্ট বলে দিচ্ছি যে কোন কোন কারণে হতে পারে। স্ট্রেস রেসপন্স, যেখানে সিআরএইচ কাজ করছে, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, কর্টিসল, NRG-C1, নিউরোট্রান্সমিটার অ্যান্ড নিউরো ইনফ্লামেশন। আজকে আমরা স্ট্রেস রেসপন্স নিয়ে পড়বো। আমরা একটা সুইসাইড যে ব্যাপার কিভাবে হচ্ছে, কি কি তার এখন ট্রিটমেন্ট চলছে, কিভাবে ট্রিটমেন্ট করা হচ্ছে, পুরো বায়োলজিক্যাল দিকটা আমরা তুলে ধরবো, কারণ আমরা বায়োলজি দিকটাকে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। তো আজকে আমরা রেসপন্স নিয়ে পড়ছি, আমরা আস্তে আস্তে নিউরো ট্রান্সমিটার, নিউরো ইনফ্লামেশনের কাছেও যাব। তো আজকে আমরা মূলত স্ট্রেস রেসপন্সের উপর জোর দিচ্ছি। চলো দেখি স্ট্রেস রেসপন্স কিভাবে এক্ষেত্রে কাজ করছে। Scientists now think about suicide risk in terms of stress diathesis model. Stress diathesis model, what is it? Which treats suicide as a product of both so-called precipitating factor such as elevated stress or mood disorder and predisposing factor, the
diathesis such as family history. তো বিজ্ঞানীরা এবার ভাবছে যে স্ট্রেস, ফ্যামিলি হিস্ট্রি এই দুটোর কি রিলেশন আছে ইন সুইসাইড? তো সেই দুটো জিনিসকে নিয়ে ওনারা কিন্তু বারবার ভাবনা চিন্তা করছে। Particular genetic variants or early life adversity such as abuse or neglect. Suicide is more than being very depressed, explains Columbia University's John Mann, a psychiatrist and translational neuroscientist. তো এই যে ডায়াথেসিস অর্থাৎ এই দুটো জিনিস নিয়ে বিজ্ঞানীরা ভাবছে যে একটা তো আমরা বুঝলাম যে ডিপ্রেশন, আর একটাও কিন্তু জেনেটিক কারণ কাজ করে, যাদের বাড়িতে যাদের ফ্যামিলি হিস্ট্রি রয়েছে সুইসাইড করার প্রবণতা তাদের কিন্তু রয়েছে। তাই বিজ্ঞানী বলছেন যে সুইসাইড ইজ মোর দ্যান বিং ভেরি ডিপ্রেসড, আমি ভীষণ ডিপ্রেসড, আমি ভীষণ দুঃখে রয়েছি, তার থেকেও কোয়াইট আগে বেরিয়ে যাচ্ছে সুইসাইড, মানে সুইসাইড মানে এক্সট্রিম কন্ডিশন। তো বিজ্ঞানীরা সেটা নিয়ে মানে ভাবনা চিন্তা করছে। চলো দেখি কি সেই ভাবনা চিন্তা। The brain has multiple stress responses, but the best studied in relation to suicide is the hypothalamic pituitary adrenal axis, which control the release of the stress hormone cortisol and is known to be upregulated in clinical depression. আমরা দুটো ব্রেনের ছবি তোমাদের পাশে দিয়েছি, দেখো একটা ডিপ্রেসড ব্রেন, একটা নট ডিপ্রেসড ব্রেন কিরকম থাকে। তো যেটা দেখছেন যে স্ট্রেস রেসপন্স নেওয়ার জন্য আমাদের ব্রেনে অনেক পার্ট রয়েছে। তো আমরা যখন হরমোন নিয়ে, যারা তোমরা বায়োলজি পড়েছো তোমরা দেখবে যে যে কোনো হরমোন, সেটা ইস্ট্রোজেন বলো, প্রোজেস্টেরন বলো, থাইরক্সিন হরমোন, যে কোনো হরমোন বলো, তার বেরোনোর একটা পাথওয়ে আছে, একটা সিগন্যালিং আছে। প্রথমত হাইপোথ্যালামাস, ব্রেনের একটা পার্ট, আমি তোমাদের এই ছবিতে দেখাবো আস্তে আস্তে। হাইপোথ্যালামাস সেখান থেকে ঝুলে রয়েছে পিটুইটারি গ্ল্যান্ড। তো এই হাইপোথ্যালামাস থেকে একটা রিলিজিং হরমোন বেরোয়, যে গিয়ে পিটুইটারিকে বলো যে ওঠো তুমি এবার কোনো হরমোন বার করো। পিটুইটারি কোনো হরমোন বার করছে এবং সে গিয়ে সার্টেন জায়গায় গিয়ে কাজ করছে, এবং ধরো আমার থাইরক্সিন বেরোবে, তো সেই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বেরোলো পিটুইটারি থেকে, থাইরয়েড গ্ল্যান্ডে গিয়ে কাজ করলো। এই যে সুইসাইডাল অ্যাটেম বা এই যে জিনিসটা, সেটা কিন্তু কর্টিসল হরমোনের জন্য হচ্ছে। আর কর্টিসল হরমোন তারপরে হাইপোথ্যালামাস থেকে রিলিজিং হরমোন বেরোলো, পিটুইটারিকে বললো যে ওঠো এবার তুমি হরমোন বার করো, কর্টিসলকে বার করো। ও চলে গেলে অ্যাড্রিনাল গ্ল্যান্ডে। অ্যাড্রিনাল গ্ল্যান্ড কোথায় থাকে? ঠিক কিডনির উপরে, কিডনির ঠিক উপরে রয়েছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। এই অ্যাড্রিনাল গ্ল্যান্ডের উপরে গিয়ে ও বললো যে ওঠো এবার তুমি একটা হরমোন বার করো, তখন সে বার করলো কর্টিসল। এই যে কর্টিসল হরমোন বার করলো, যে এটা সাধারণ মানুষই বেরোয়, এটা রেসপন্স, স্ট্রেস হলেই এই হরমোনটা বেরোবে। কিন্তু যাদের ডিপ্রেশন, তাদের দেখা যাচ্ছে এর পরিমাণটা কিন্তু আপরেগুলেটেড, প্রচুর পরিমাণে কর্টিসল হরমোন বেরোচ্ছে। আরও কিছু আছে, দেখি আমরা সেটা কি। আর্লি ক্লুজ রিগার্ডিং দ্য লিঙ্ক বিটুইন দ্য HPA মানে hypothalamic pituitary adrenal axis and suicide include higher concentration of corticotrophin releasing hormone, which triggers the synthesis of cortisol and other glucocorticoids involved in stress signaling. আমি আবার তোমাদের বলেইছি যে হাইপোথ্যালামাস থেকে যে কোনো একটা রিলিজিং হরমোন বেরোয়। যেমন ধরো আমি গ্রোথের ক্ষেত্রে, তাহলে গ্রোথ হরমোন রিলিজিং হরমোন বেরোবে। হাইপোথ্যালামাস থেকে যে হরমোনই বেরো না কেন, তার একটা রিলিজিং হরমোন তার কথায় লেখা থাকে। তো সেরকমই কর্টিসলকে ওঠানোর জন্য বা তৈরি করার জন্য যে হরমোন মানে ACTH অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে জাগানোর জন্য প্রথম দরকার হাইপোথ্যালামাস থেকে একটা হরমোন বেরোনো, তার নাম কর্টিকোট্রফিন। এই CRH যত বেরোবে তত সে পিটুইটারিকে বলবো ওঠো, পিটুইটারি তত হরমোন বার করবে, ACTH বলো, গ্লুকোকর্টিকয়েড, বিভিন্ন হরমোন বার করলো। সেই হরমোনগুলো তখন আবার তোমার অ্যাড্রিনাল কর্টেক্সে গিয়ে আরও কর্টিসল বার করলো। তাহলে আমি দেখতে পাচ্ছি যদি CRH বেশি না বেরোতো, তাহলে কর্টিসল বেশি বেরোতো না। Other researchers has hinted that people who died by suicide have enlarged adrenal glands সাইটস অফ কর্টিসল প্রোডাকশন। আবার কোনো বিজ্ঞানীরা রিসার্চে দেখেছেন যে যাদের এই সুইসাইডাল প্রবণতা বেশি, তাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ডটা, যেটা কিনা কিডনির উপরে থাকে, সেটা একটু বড় হয়। এবং বড় মানে কোন জায়গাটা বড় হয়? যেখান থেকে কর্টিসল হরমোনটা বেরোয় সেটা। তাহলে মোদ্দা কথা আমি সব জায়গা থেকে যেটা পেলাম যে কর্টিসল হরমোন কিন্তু দায়ী, ইনক্রিজ লেভেলটা কিন্তু দায়ী ফর সুইসাইডাল অ্যাটেম্পট বা সুইসাইডাল এই প্রবণতার জন্য, স্ট্রেস রেসপন্স হিসেবে যেহেতু কাজ করছে। আচ্ছা,
ইন দ্য হিপ্পোক্যাম্পাস, ব্রেনের কিন্তু প্রচুর পার্ট থাকে, তার মধ্যে একটা পার্ট হচ্ছে হিপ্পোক্যাম্পাস। তোমাদের দেখাই, দেখো এই পার্টটা হচ্ছে হিপ্পোক্যাম্পাস, এই যে হিপ্পোক্যাম্পাস, এই পার্টটা হিপ্পোক্যাম্পাস, ঠিক আছে? তোমরা আমার কথাটা শোনো সুন্দর, আর যদি খুব তাড়াতাড়ি শুনতে চাও তাহলে একটু স্পিড বা প্লেব্যাক স্পিডটা বাড়িয়ে দিও। ইন দ্য হিপ্পোক্যাম্পাস, হিপ্পোক্যাম্পাসকে একটা ব্রেন রিজিয়ন ইনভলভড ইন স্ট্রেস, লার্নিং, মেমোরি অ্যান্ড ডিসফাংশনাল এইচপিএ রেসপন্স, মানে ওই যে হাইপোথ্যালামাস পিটুইটারি অ্যাড্রিনাল, এই রেসপন্স টু স্ট্রেস। In the hippocampus of people who have died by suicide and had a history of childhood abuse. বলছে যে এই যে দেখছো আমি বললাম যে হিপ্পোক্যাম্পাস এমন একটা ব্রেনের রিজিয়ন যেটা কিনা মেমোরি মানে মনে রাখতে সাহায্য করছে, লার্নিং, মেমোরি, লার্নিং পড়া মুখস্থ হলেও সেই হিপ্পোক্যাম্পাসের মধ্যেই যায়, এবং স্ট্রেস হলেও সেই হিপ্পোক্যাম্পাসের মধ্যেই সেই স্ট্রেসটা গিয়ে পড়ে। তো সেই স্ট্রেস বলো, লার্নিং বলো, মেমোরি বলো, এই যাই হোক, এই যে হিপ্পোক্যাম্পাস এই রিজিয়নটা যখনই দেখছে যে কেউ সুইসাইড করছে তার নিশ্চয়ই কোনো একটা হিস্ট্রি আছে চাইল্ডহুড অ্যাবিউস। আমি কখন সুইসাইড করি, মানে যখন একটা মানুষ সুইসাইড করে তখন কিছু ভেবে চিন্তে সুইসাইড করে, কিছু একটা ভাবছে সেটা তাকে কষ্ট দিচ্ছে, সেই ভাবছে কি মেমোরি থেকে তাকে ভাবাচ্ছে, সেই মেমোরিটা কোথায় আছে? হিপ্পোক্যাম্পাসে। সো আমি বলতে পারি যে হিপ্পোক্যাম্পাসে যদি এই মেমোরিটা থাকে, যে চাইল্ডহুডে কোনো ছোটোবেলায় কেউ অ্যাবিউস হয়েছে, কেউ ধরো নেগলেক্ট হয়েছে, তার ছোটোবেলায় কোনো একটা কষ্ট তার মধ্যে জমে রয়েছে, এইগুলো যদি মেমোরিতে ফিরে আসে এবং তখন যদি স্ট্রেসে সেটা হয়, তখন এই হাইপোথ্যালামাস পিটুইটারি অ্যাড্রিনাল এই যে অ্যাক্সিসটা, সেটা কিন্তু কর্টিসল হরমোন বার করতে বেশি পরিমাণে বাড়ায়, যেটা সুইসাইডাল প্রবণতার জন্য কাজ করে। আরও একটা আছে কি বলি তোমাদের, শোনো। রিসার্চ সিন্স দেন হ্যাজ লিঙ্কড সুইসাইডাল বিহেভিয়ার টু মিথাইলেশন অ্যাবনর্মালিটিস ইন আদার এইচপিএ রিলেটেড জিন। বলছে শুধুই কি এইচপিএ কাজ করছে নাকি অন্য কিছুও কাজ করছে? তখন বলছে যে এইচপিএ এর সাথে কিছু জিন, ধরো এইচপিএ এই যে হাইপোথ্যালামাস থেকে সিগন্যাল গেল পিটুইটারি, পিটুইটারি থেকে গেল অ্যাড্রিনাল, এই যে তিনটে সিগন্যাল, এই যে জিন, এই সিগন্যাল চলার জন্য যে জিন, সেই এইচপিএ বাদ দিয়ে অন্য কিছুও কি এতে কাজ করছে? তো দেখছে না, আছে মিথাইলেশন বলে একটা ব্যাপার, মিথাইল গ্রুপ যুক্ত হওয়া। তো কি সেটা একটু শুনি। One 2018 assessment of nearly 90 people who had attempted suicide identified reduced methylation at the CRH gene in blood sample from some of the studies subjects, specifically those who made attempts that were more violent or more likely to result in death. তোমাদের আমি আরও কিছু ইনফরমেশন দেবো, তখন তোমরা অবাক হয়ে যাবে জানলে যে ব্লাড স্যাম্পল দেখেও কিন্তু বোঝা যায়, ব্লাড টেস্ট করেও বোঝা যায় কিন্তু তার সুইসাইডাল অ্যাটেম্প্ট কোনো মানুষের রয়েছে কি নেই। তো এই একটা 2018 খুব রিসেন্ট, কিন্তু খুব বেশি দেরি নেই, আমাদের এখন 2020। তো 2018 সালের একটা অ্যাসেসমেন্ট করেছে 90 জন মানুষকে নিয়ে। তো সেখানে দেখা গেছে যে এই যে কর্টিকোট্রফিক রিলিজিং হরমোন যেখান থেকে বেরোচ্ছে, হরমোন বেরোচ্ছে মানে নিশ্চয়ই সেই জিনটা কিন্তু রিডিউসড হচ্ছে মিথাইলেশন। যতগুলো মিথাইল মানে একটা সুস্থ মানুষের, মানে আমাদের ধরো যাদের সুইসাইডের প্রবণতা নেই, জানি না আমার নেই কিনা, হয়তো আছে, বা যার আছে তার মিথাইলেশনটা অনেক কম হয় ব্লাড স্যাম্পলে, সেটা বোঝা যায় যে রিডিউসড মিথাইলেশন। এত যারা সুইসাইড করার প্রবণতা নেই তাদের কিন্তু সিআরএইচ জিনের মিথাইলেশনটা বেশ ভালোই বেশি থাকে। তো আমরা এরকম তুলনা করে কিন্তু দেখা গেছে সিআরএইচ জিনটা, এদের সিআরএইচ মানে কি কর্টিকোট্রফিক রিলিজিং হরমোন জিন, যেটা কিনা কর্টিকোট্রফিক রিলিজিং হরমোন বার করতে সাহায্য করছে, সেই জিনটাও তো দরকার। তাহলে আমি দেখছি সবই কিন্তু এই কর্টিসল বা কর্টিকোট্রফিক রিলিজিং হরমোনের জন্য হচ্ছে এক্ষেত্রে আমরা স্ট্রেস রেসপন্স। Hypermethylation and reduced expression of SKA2, which codes for a protein that interacts with NR3C1 in people who died by suicide compared with healthy control and with non-suicidal patient with depression, schizophrenia or other psychiatric disorder. বলছে hypermethylation and reduced expression of SK2। আরও কেউ না এই ব্যাপারটা এইচপি এক্সিস নিয়ে একটু সবারই একটু মতবিরোধ আছে। তো সেক্ষেত্রে অনেকে বলছে যে হাইপার মিথাইলেশনটা কোথায় হচ্ছে, যদি হ্যাঁ আমি আগেরটা বললাম যে হাইপার মিথাইলেশন যদি মানে মিথাইলেশন যদি কম হয় সিআরএইচ জিনে, তাহলে কিন্তু তৈরি করছে সুইসাইডাল একটা অ্যাটেম্প্ট। কিন্তু যদি হাইপার মিথাইলেশন হয়ে যায় SKA2 এবং রিডিউস এক্সপ্রেশন অফ SKA2,
SK2টা কি? এমন একটা কোড যেটা প্রোটিন কোডস ফর আ প্রোটিন দ্যাট ইন্টারঅ্যাক্ট উইথ NR3C1, যেটা কিনা SKA2 এটা NR3C1 এর সাথে ইন্টারঅ্যাক্ট করছে। In people who died by suicide compared with healthy controls and with non-suicidal patient with depression, schizophrenia or other psychiatric disorder. এই NR3C1 বলেও একটা বডিতে আমাদের প্রোটিন রয়েছে, যেই মানে এটা প্রোটিন রয়েছে এবং সেই প্রোটিনটার যে জিন সেটা SKA2, সেটা যদি কম এক্সপ্রেস করে তাহলেও কিন্তু এই জাতীয় রোগ মানে এই জাতীয় ডিসঅর্ডার দেখা যায়। The relationship between the HPA axis and suicidal behavior is complicated. দেখো যদিও এটা নিয়ে তো এখনো রিসার্চ চলছে, কিন্তু এই HPA axis সুইসাইড মানে এই হাইপোথ্যালামাস পিটুইটারি অ্যাড্রিনাল এই যে অ্যাক্সিস এবং সুইসাইডাল তার সাথে বিহেভিয়ার, এটা কিন্তু একটু কমপ্লিকেটেড। ফর এক্সাম্পল, while some studies imply that the HPA axis overreacts to stress in people who die by suicide, others indicate that people who attempt suicide have lower baseline cortisol level and are blunted HPA reactivity to stress compared with controls. It is confusing, literature says Nadine Milham, a psychiatric genetic epidemiologist at the University of Pittsburgh School of Medicine, who found a few years ago that among around 200 people whose parents had mood disorder, those who attempted suicide had overall lower HPA activity. Almost every finding has been reported. দেখো এই যে ব্যাপারটা HPA এর কথা আমি বললাম যে কর্টিসল বেশি হচ্ছে, সমস্তটা বললাম তো, কিন্তু HPA অ্যাক্সিস নিয়ে একটা কনফিউশন রয়েছে। তার কারণ আমরা তো এমনি ইন জেনারেল দেখলাম যে কর্টিসল বেশি হলে তাদের মধ্যে একটা সুইসাইডাল প্রবণতা রয়েছে, কিন্তু আবার যাদের ধরো ফ্যামিলি হিস্ট্রিতে তার মা বাবার মধ্যে একটা সুইসাইডাল প্রবণতা ছিল, সে সমস্ত ক্ষেত্রে দেখা গেছে তাদের কিন্তু HPA অ্যাক্টিভিটিটা কম, অর্থাৎ তাদের কিন্তু সেই অর্থে কর্টিসল কম বেরোচ্ছে, কিন্তু তারা সুইসাইড করছে। তাহলে আমরা যখন এমনি ইন জেনারেল মানুষের দেখলাম ফ্যামিলি হিস্ট্রি বিচার না করে, তখন দেখছি যে কর্টিসলের প্রভাবে হচ্ছে, মানে যাদের সুইসাইড প্রবণতা আছে তাদের কর্টিসলটা বেশি রয়েছে, এটা বোঝা গেছে। কিন্তু যাদের ক্ষেত্রে আবার দেখা গেছে যে তাদের ফ্যামিলি হিস্ট্রিতে রয়েছে সুইসাইডাল প্রবণতা, মানে তার মা বাবার মধ্যে রয়েছে, তাদের মধ্যে আবার দেখা গেছে 200 জনকে নিয়ে এরকম পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে তাদের ক্ষেত্রে আবার HPA অ্যাক্সিসটা একটু কম হচ্ছে। তাহলে আমি যদি এই স্ট্রেস রেসপন্সটাকে একটা সামারি হিসেবে দেখি যে কি কি ঘটনা ঘটছে, সামারি হিসেবে যেটা এখনো পর্যন্ত মনে করা হচ্ছে যে এগুলোই হচ্ছে কারণ। আমাদের কিন্তু আরও 2টো কারণ রয়েছে যেটা অনেক বেশি, নিউরোট্রান্সমিটার অ্যান্ড নিউরাল ইনফ্ল্যামেশন, সেখানে আমরা দেখবো প্যারাসাইটের জন্য হচ্ছে। তো সেগুলো যখন পড়বো, আজকে সামারি অফ স্ট্রেস রেসপন্সটা তোমাদের বলে দিচ্ছি। একটা আমরা তাহলে সামারি হিসেবে পড়লাম CRH, corticotrophin releasing hormone, has been found in higher concentration in the brain of people who die by suicide. সুইসাইডে মারা গেলে যদি পোস্টমর্টেম হয় তখন কিন্তু দেখা গেছে যে CRH হরমোনের পরিমাণটা তাদের ক্ষেত্রে বেশি। তাহলে এক হচ্ছে CRH হরমোন যদি বেশি থাকে ব্রেনে। নাম্বার 2, অ্যাড্রিনাল গ্ল্যান্ডস, people who die by suicide and particularly those who die by violent means, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাড্রিনাল আছে যে সাধারণত যারা সুইসাইড করে। নাম্বার 3, কর্টিসল, basal cortisol levels have been found to be both higher and lower than normal in people who have attempted suicide. The reactivity of cortisol to stress may also dysfunctional in people with suicidal behavior. আমি তো বললাম কারো কারো ক্ষেত্রে HPA অ্যাক্সিস মানে হাইপোথ্যালামাস পিটুইটারি অ্যাড্রিনাল ফলে যে কর্টিসল বেরোচ্ছে, এইটা কারো কারো ক্ষেত্রে বেশি অ্যাক্টিভ হচ্ছে, কারো কারো ক্ষেত্রে কম। তাহলে আমরা এই ধারণাতে আসতে পারি জেনারেল যে কর্টিসল যদি খুব বেশি বা খুব কম, মানে নর্মাল পিপলের যেরকম হচ্ছে তার থেকে যদি বেশি বা কম এরকম টাইপের খরিত হয়, সেক্ষেত্রেও কিন্তু একটা সুইসাইডাল বিহেভিয়ারের প্রবণতা রয়েছে। অ্যান্ড লাস্ট যেটা স্ট্রেস রেসপন্সেস, NR3C1। এই NR3C1টা কি? NR3C1 হচ্ছে অলসো নোন অ্যাজ গ্লুকোকর্টিকয়েড রিসেপ্টর, মে বি লোয়ার অ্যাবান্ডেন্স ইন পিপল হু ডাই বাই সুইসাইড, পার্টিকুলারলি those with a history of childhood abuse। যাদের একটা হিস্ট্রি আছে চাইল্ডহুডে তারা এরকম কারো কাছে অ্যাবিউজড হয়েছে, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে NR3C1 কিন্তু গ্লুকোকর্টিকয়েড একটা রিসেপ্টর যেটা কিন্তু কম রয়েছে। তো আমরা তাহলে বুঝলাম যে স্ট্রেস রেসপন্স কিন্তু এইরকমভাবে তাদের একটা ইরেগুলেশন দেখা যায় ইন কেস অফ সুইসাইড। সো বন্ধুরা, আজকে আমরা
বন্ধু এবং আমার ছোট ছোট বন্ধু এবং ছোট ছোট স্টুডেন্ট যারা আছো, তাদের সবাইকে বলছি যে আমরা আজকে পড়ছি এই সুইসাইডকে, এই ব্যাপারটাকে কেন এতটা গুরুত্ব দিচ্ছি, তার কারণ এটাও যে একটা রোগ, এটাও যে একটা বায়োলজিক্যাল অসুবিধা, সেটাকে তোমাদের সামনে তুলে ধরছি। এবং দেখো, আমি এখন কজগুলো বলছি, এবং যখন আমি তোমাদের ট্রিটমেন্টগুলো বলবো তখন তোমরা দেখতে পারবে যে এই সমস্ত জায়গাগুলোকেই কিন্তু ট্রিট করার চেষ্টা করা হয়। অর্থাৎ ডিপ্রেশনের যে ওষুধ তৈরি করা হয়েছে সেইগুলো কিন্তু এই জায়গাগুলোকে বেস করি। কারণ এই জায়গাগুলোকে যদি হরমোনটাকে কন্ট্রোল করা যায়, যদি সিআরএইচ হরমোনকে কিছু ওষুধ দিয়ে কন্ট্রোল করা যায়, যদি অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে সিআরএইচ চেয়ে বেশি বেরোনোটাকে একটু আটকানো যায়, কর্টিসলের বেশি বেরোনোটাকে যদি আটকানো যায়, যদি কর্টিসল হরমোনের বেরোনোটাকে কন্ট্রোল করা যায়, এইগুলোকে মাথায় রেখেই কিন্তু ডিপ্রেশনের ওষুধ তৈরি হয়। তাই আমি বলবো যে ডিপ্রেশন ইজ আ ডিজিজ। সো যাদের এটা মনে হচ্ছে, তাদের আমি বলবো বাড়ির লোক, বন্ধু বান্ধব শুধু যে তাদের সান্ত্বনা দিয়ে কিন্তু তাদেরকে আমরা ঠিক করতে পারবো না। এই জীবনটা কিন্তু খুব প্রিসিয়াস। আমরা যেমন জন্মেছি, আমরা আজ আছি, কাল আমরা প্রত্যেকে মারা যাবো, এবং মারা যাওয়ার পর কোথায় যাব কেউ জানি না। মানুষ তো মর্টাল, মানুষ মরণশীল। মানুষের যেমন জন্ম রয়েছে সেরকম মৃত্যু রয়েছে। মৃত্যু একদিন আসবে, কিন্তু আমাদের যেটুকু জন্মেছি, যেটুকু আমরা লাইফ পেয়েছি, আমাদের এইটুকু জীবন যেটুকু আমরা পেয়েছি, সেই জীবনে কিন্তু আমাদের অনেক কাজ করতে হবে। আমাদের ততক্ষণ লড়াই করতে হবে শেষ দেখা পর্যন্ত। আমরা লড়াইয়ের মাঠ থেকে হেরে যাব না। কারণ আমরা যখন ঘুমাই তখন কি মনে থাকে আমরা কি করছি না করছি? আমরা তো ঘুমোচ্ছি। ওই টাইমটা কিন্তু আমাদের কোনো কিছু খেয়াল থাকে না। আবার জেগে উঠছে, একটা নতুন সকাল আমরা পাচ্ছি। হয়তো মৃত্যু এরকম ঘুমের মতো, চিরতরে ঘুমিয়ে পড়ার মতো। হয়তো আমাদের কোনো সেন্স থাকবে না, কিছু থাকবে না। তোমার প্রত্যেকটা মানুষকে ভালোবাসার মানুষ রয়েছে, প্রত্যেকটা মানুষকে রয়েছে তার ভালোবাসার মানুষ। মা, বাবা, দিদি, বোন, প্রত্যেকটা মানুষ তাকে ভালোবাসে। কয়েকজন মানুষ তাকে ইগনোর করে, কিন্তু সব মানুষ তাকে ইগনোর করে না। বা কেউ যদি আমাকে ইগনোর করে, আমি এই জীবনটা পেয়েছি অনেক সংঘর্ষ করে। একটা বাচ্চা নতুনভাবে ভূমিষ্ঠ হওয়া, সেটা কিন্তু একটা বিশাল বড় কাজ। সেটা কিন্তু একটা বিশাল, অনেক বাধা বিঘ্নর পর থেকে স্পার্ম ওভাম একসাথে এলো, জাইগোট তৈরি হলো, এমব্রায়োটা ইমপ্ল্যান্ট হলো কি না, ইমপ্ল্যান্ট না হলে মানে তখনও বাচ্চা হতে পারে না। একটা নর্মাল বেবি তৈরি হয়েছি, আমরা নর্মাল মানুষ তৈরি হয়েছি। সেই নর্মাল বেবি তৈরি হওয়া কিন্তু একটা বিশাল কঠিন ব্যাপার। সেই প্রিসিয়াস জীবন যেটা তোমার মা বাবা তোমাদেরকে তৈরি করেছে, তোমরা যে আজকে দেখতে পাচ্ছ, এই পৃথিবীর বুকে এত কিছু জানতে পারছো, সেইগুলোকে কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। রোগ হলে তার চিকিৎসা আছে। তাই সবাইকে বলছি স্টে সেফ, এবং সব সময় নিজেদেরকে, যদি নিজেদের কোনো মনে হয় যে আমাদের অসুবিধা হচ্ছে, আমার এই থিঙ্কিং বারবার আসছে যে আমি নিজেকে শেষ করে দেবো, এইরকম থিঙ্কিং যদি আসে, গো টু ডক্টরকে দেখাও, ডিপ্রেশনের ওষুধ খাও, নিজেকে নিজে ঠিক করো। এইটা মনে রাখবে, তোমার জীবন কিন্তু তোমার নিজের, এবং তোমার নিজের জীবনে বেঁচে থেকে শেষ পর্যন্ত লড়ে যাওয়া কিন্তু তোমাকে নিজেকেই করতে হবে। সো স্টে সেফ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের চ্যানেলের সাথে যুক্ত থেকো। থ্যাংক ইউ।